এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে যে বন্ধুরা স্লোগান দিচ্ছেন, মেহরবানি করে স্লোগান বন্ধ করুন। আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? প্রিয় নারায়ণগঞ্জবাসী, যুগ যুগ ধরে আপনারা বড় কষ্টে আছেন। নারায়ণগঞ্জকে সন্ত্রাসের রাজধানী বানিয়ে রাখা হয়েছিল। নারায়ণগঞ্জ ঐতিহ্যবাহী উসমানী পৌরীয় স্টেডিয়ামে আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী শাখার সম্মানিত আমির জনাব আব্দুল জব্বার, মঞ্চে বসা সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশা এবং ধর্মের সম্মানিত ব্যক্তিবর্গ, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আহত সহযোদ্ধাবৃন্দ, প্রিয় নারায়ণগঞ্জবাসী, সাংবাদিক বন্ধুগণ, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে রাব্বুল ইজ্জত মুক্ত পরিবেশে আজকে আপনাদের সামনে আমাকে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় নারায়ণগঞ্জবাসী, আপনাদের স্মরণ আছে আমার আরো অনেক আগে বাংলাদেশ জামাতে ইসলামের একজন আমির ছিলেন, এই নারায়ণগঞ্জের গডফাদার খ্যাত একজন দুর্দর্শ লোক মহাসড়কের পাশে 72 ফুট লম্বা একটা ব্যানার টানিয়ে রেখেছিলেন। উনি সেই ব্যানারে লিখেছিলেন, অমুকের প্রবেশ নারায়ণগঞ্জে নিষিদ্ধ। আরেক ধাপ এগিয়ে তিনি জেলা প্রশাসক এবং জেলার পুলিশ সুপারের উপস্থিতিতে একটা সভায় বলে রেখেছিলেন, ডিসিএসপি সাহেব, আমার নামে খুনের একটি অগ্রিম মামলা দায়ের করে রাখেন। আমি অধ্যাপক গোলাম আজমকে খুন করতে চাই। আলহামদুলিল্লাহ, স্বৈরাচারী সরকারের জুলুমের শিকার হয়ে কারাগারে তিনি থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু গডফাদারের সুযোগ হয় নাই সরাসরি তাকে খুন করার। এই অধ্যাপক গোলাম আজম সাহেবকেই তিনি নিষিদ্ধ ঘোষণা করেছিলেন নারায়ণগঞ্জের মাটিতে। যে ভাই নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, আজকে তিনি কোথায়? তিনি কি নারায়ণগঞ্জে আছেন? অহংকার ভালো জিনিস নয়। গর্ব অহংকার করতে নাই, দাম্ভিকতা দেখাতে নাই, ক্ষমতার জোরে ছড়ি ঘুরাতে নাই, মানুষকে খুন করতে নাই, সন্ত্রাসকে প্রশ্রয় দিতে নাই, সন্ত্রাসীদেরকে লালন করতে নাই। এই কাজগুলো যারা করেন একটা অংশ ভোগ করেন এবং আখিরাতে আদালতে একটা ডে ফাইনাল জাজমেন্ট আল্লাহ তাআলা তাদেরকে শুলে চড়াবেন সেদিন। সেই শুলটা বাংলাদেশের বিভিন্ন দেশের তারা সামনে আছেন এই জন্য, তাই না? এখানে আবার লাল পট্টি মাথায় বেঁধে কেউ কেউ হুকুম দিচ্ছেন পিছন থেকে বসে যান। না, কেউ বসবে না এখানে। তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করবে, ধৈর্য ধরে ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করবেন। তারা তো আপনাদের কথাগুলো জাতির কাছে, বিশ্ববাসীর কাছে পৌঁছাবে। এই কাজ না করলে পৌঁছাবে কিভাবে? ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরে বসুন, কথা শুনুন, যতটুকু দেখতে পারেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশে কে কোন ধর্মের এই প্রশ্ন দেখতেও সুন্দর, ঘ্রাণও তার চমৎকার। আবার কোন বাগানে ফুল ফুটে কিন্তু ঘ্রাণটা অত চমৎকার না। আবার কোন গাছের তার বৈশিষ্ট্য হলো ফুলও ফুটে না, ফুল যেটু ফুটে না, ফুলের কোনো ঘ্রাণও নাই, কিন্তু তার পাতাটা চমৎকার, এর নাম পাতাবাহার। এই তিন জাতের গাছ নিয়েই তো ফুলের বাগান। সুতরাং বাংলাদেশটা একটা ফুলের বাগান। আল্লাহ তাআলা যাদেরকে এখানে পয়দা করেছেন, মিলেমিশে তারা হবে এই বাগানের অধিবাসী। অতএব বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছেন, তিনি যে ধর্মেরই হন না কেন, তিনি এই দেশের একজন গর্বিত নাগরিক। বাংলাদেশের সংবিধান সকলকে সমান অধিকার দিয়েছে, সাংবিধানিক অধিকার। কিন্তু আশ্চর্যের বিষয়,
কষ্টের বিষয়। 54টা বছর এই জাতিকে বিভিন্নভাবে ভাগ বিভক্ত টুকরা টুকরা করে রাখা হয়েছিল। এই কাজটা সুকৌশলে আওয়ামী লীগ করেছিল। তারা প্রথমেই পার্বত্য এলাকার লোকদেরকে উস্কাইয়ে দিল। নেতা বললেন, বাংলাদেশে যারা বসবাস করে তাদের সকলের একমাত্র পরিচয় তারা বাঙালি, এখানে যারা থাকবেন বাঙালি হয়ে থাকতে হবে। পার্বত্য চট্টগ্রাম তার এই কথায় প্রতিবাদে গর্জন করলো, অস্থির হয়ে উঠলো যে আমরা বাঙালি নই, আমরা পাহাড়ি। তিনি একটা বিভক্তি প্রথমেই টেনে দিলেন। সেই যে পার্বত্য চট্টগ্রাম অশান্ত হলো আজ পর্যন্ত। আর স্পষ্ট দাবি, এরা যত টাকা জনগণের চুরি করে দেশে কিংবা বিদেশে জমা করেছে, পাচার করেছে, সবগুলো উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনতে হবে এবং সেই টাকা দিয়ে জনগণের সুষম উন্নয়ন করতে হবে। আমরা কোনো বৈষম্য চাই না। প্রত্যেকটা মা, আমার বোন, আমার মেয়ে, সে ঘরেও থাকবে নিরাপদ, বাইরে যখন বের হবে তখন আরো একটা জিনিস তার সাথে সে পাবে, নিরাপত্তার সাথে পাবে মর্যাদা। যখন সে কর্মস্থলে পেশাগত দায়িত্ব পালন করবে, এই দুইটি জিনিস নিয়েই সে নিরাপত্তা এবং মর্যাদা নিয়ে ইনশাল্লাহ দায়িত্ব পালন করবে। সম্মানিত ভাইয়েরা, যারা সংখ্যালঘু সংখ্যাগুরু বলেন, আমরা এটাতে বিশ্বাস করি না। কিন্তু আমরা এটাও চাই না দেশে কোনো পরিবর্তন আসলেই বিভিন্ন ধর্মের ভাইয়েরা একটা বোনেরা একটা আতঙ্কে থাকবেন, এটা আমরা চাই না। যদি মুসলমানদের মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয়, তাহলে সেই সময় ভাইদের মন্দির, প্যাগোডা, চার্চ কেন পাহারা দেওয়ার প্রয়োজন হবে? আমরা দেখতে চাই একটা অহিংসার বাংলাদেশ, মিলেমিশে একটা সম্প্রীতির বাংলাদেশ। আমরা মিলেমিশে এখানে সৎ প্রতিবেশী ভাই হিসাবে থাকবো, ভাই বোন হিসাবে থাকবো, এমন একটি বাংলাদেশ চাই। আমি বিভিন্ন ধর্মের ভাইদেরকে বুক খুলে আহ্বান জানাবো, মেহরবানি করে আপনাদের খোলা চোখ দিয়ে, খোলা বিবেক দিয়ে বাংলাদেশ জামাতে ইসলামীকে আপনারা পর্যালোচনা করুন, বিচার করুন। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, স্বাধীনতার পর 54 বছর বাংলাদেশের কোন নেতা, কোন কর্মী অন্যায়ভাবে কোথায় আপনাদের কারো একটুখানি জমি দখল করেছে, মেহরবানি করে আমাদেরকে জানিয়ে সাহায্য করুন। কার ইজ্জতের উপরে হাত দিয়েছে, মেহরবানি করে আমাদেরকে জানতে দিন। কার জীবনের উপরে হাত দিয়েছে, আমাদেরকে জানতে দিন। আমরা কথা দিচ্ছি, আমরা ইনশাআল্লাহ তার সুষ্ঠু প্রতিকার করব, ন্যায় বিচার আপনাদেরকে উপহার দেব। আর যদি আপনাদের বিবেক বলে যে না, এ দলের নেতাকর্মীরা এই সমস্ত অপকর্মে জড়িত নয়, তাহলে আপনাদেরকে আমরা কথা দিচ্ছি যে আপনাদের এবং সমস্ত জনগণের নিরাপত্তার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা ক্ষমতায় যাই অথবা না যাই, ক্ষমতায় থাকি অথবা না থাকি, এটি আমাদের মানবিক দায়িত্ব, এটা আমরা পালন করব ইনশাআল্লাহ। যার প্রমাণ আমরা দেওয়ার চেষ্টা করছি। যতক্ষণ পর্যন্ত দেশবাসী আপনারা বাংলাদেশ জামাতে ইসলামীকে ন্যায় এবং কল্যাণের উপরে দেখবেন, সত্যের উপরে দেখবেন, ততদিন পর্যন্ত আমরা আপনাদের বুক ভরা ভালোবাসা চাই। আমরা আপনাদের সৎ পরামর্শ চাই, চলার পথে সহযোগিতা চাই, দেশ গড়ার কাজে আপনাদেরকে সাথে চাই, আর আপনাদের বুকে আমাদের জন্য একটু জায়গা চাই। কিন্তু আমরা যদি কোনো অন্যায় করি, অবশ্যই আপনারা আমাদের ন্যায়সঙ্গত সমালোচনা করবেন এবং আমাদের অন্যায় কাজের গতি বন্ধ করে দেবেন। বলবেন যে আর যে যাই করুক, আপনারা কোরআনের কথা বলেন, আপনারা ইসলামের কথা বলেন, আপনাদের জন্য এই কাজ শোভনীয় নয়, এটা আমরা আপনাদেরকে করতে দেব না। যদি আপনারা এইভাবে আমাদেরকে সহায়তা করুন, ইনশাআল্লাহ সাম্যের বাংলাদেশ, ন্যায় নীতির বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, দুঃশাসন মুক্ত বাংলাদেশ, মানবিক বাংলাদেশ আমরা আপনাদেরকে সাথে নিয়ে উপহার দিতে পারবো এই দেশবাসীকে ইনশাআল্লাহ। কঠিন রোদের মধ্যে আপনারা বসে আছেন, আমরা ছায়ার তলে, এটা একটা বৈষম্য হয়ে গেল। অথচ এখন বৈষম্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি আপনাদের মাথার উপরে এরকম ছায়ার ব্যবস্থা করা যেত উত্তম হতো। এই মাঠ খুবই অপর্যাপ্ত। আসার সময় দেখলাম, এখানে এসে বুঝলাম মাঠে যে পরিমাণ মানুষ, তার চাইতে 3 গুণ মানুষ বাইরে, কারণ মাঠে ঢোকার কোনো জায়গা নাই।